আচ্ছা, সো তোমাদের যেই হোমওয়ার্কটা ছিল চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলোর, তো এই চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলোর সলিউশনটা এখন আমরা ফার্স্টে করব, দেন প্রজেক্টাইল মোশনের আমরা ইন্ট্রোডাকশন টুকু দিব। ওকে, সো ফার্স্টে আমরা এখন এখানে স্টার্ট করি পেজ নাম্বার 22। পেজ নাম্বার 22 এর এখানের মধ্যে আমরা দেখি যে কোনটার অ্যান্সার কেমন কি হয়। ওকে, সো এখন এখানের মধ্যে কোয়েশ্চেন নাম্বার 1 কি বলতেছে, in terms of Newton's laws of motion, A তে বলতেছে explain why this book will sit stationary on the table. সো তাহলে কোন একটা বই একটা টেবিলের উপরে স্টেশনারি কেন বসে থাকবে? সো এখন এখানের মধ্যে আমাদের এক্সপ্লেনেশনটা কি হবে, যে একটা বই যদি ইনিশিয়ালি রেস্টে থাকে এন্ড তার উপরে যদি আনব্যালেন্সড ফোর্স কি হয়, জিরো হয়, সো তাহলে কি কি করবে, তার আনব্যালেন্সড ফোর্স জিরো মানে অ্যাসেলারেশন জিরো, তো তার উপরে কোনো রেজাল্টেন্ট ফোর্স না থাকলে সে যা করতেছিল ওইটাই করা কন্টিনিউ করবে বেসিক্যালি। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ইফ উই গো টু দ্য অ্যানসার্স, এই যে এখানের মধ্যে আনব্যালেন্সড ফোর্স জিরো কেন, বিকজ ওয়েটটা কি করা হয়েছে, যে আমাদের যে স্টুডেন্ট বুকটা, তো স্টুডেন্ট বুকের ওয়েটটা কি করা হচ্ছে, টেবিলের রিঅ্যাকশন ফোর্স থেকে, কি রিঅ্যাকশন ফোর্স, নরমাল রিঅ্যাকশন ফোর্স দিয়ে ব্যালেন্স হয়ে যাচ্ছে। সো তাহলে সো রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু জিরো, সো অ্যাসেলারেশন ইকুয়াল টু জিরো। তো তাহলে অ্যাজ পার নিউটনস ফার্স্ট ল অফ মোশন, কোন একটা অবজেক্ট যদি ইনিশিয়ালি রেস্টে থাকে এন্ড তার উপর আনব্যালেন্স ফোর্স জিরো হয়, সে সারা জীবনে কি করবে, রেস্টেই থাকবে। তো এর জন্য ওইটা রেস্টে আছে। এরপরে বি নাম্বার কোয়েশ্চেনে কি বলতেছে, describe and explain what will happen if your hands then put an upward force on the book that is greater than its weight. সো তাহলে যদি তুমি তোমার হাত দিয়ে কি করো, বইয়ের উপর একটা আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করো যেটা বইয়ের ওয়েটের থেকেও বড়, তখন কি হবে, আপওয়ার্ড ফোর্সটা হলো ওয়েটের থেকে বড়, সো তার মানে উপরের ফোর্স ডাউনওয়ার্ড ফোর্সের থেকে বেশি। তো তার মানে কি, ফোর্স গুলি কি ব্যালেন্স নাকি আনব্যালেন্স? মতকর আনব্যালেন্সড। আনব্যালেন্সড। তো তাহলে কোন একটা বইয়ের উপরে যদি আনব্যালেন্সড ফোর্স কাজ করে, হোয়াট উইল হ্যাপেন, দ্য অবজেক্ট উইল অ্যাসেলারেট ইন দ্যাট ডিরেকশন। সো তার মানে উপরের দিকে অ্যাসেলারেট করবে। সো এই কথাটা এখানের মধ্যে বলার কথা অ্যানসারে, লেটস সি, ইট উইল অ্যাসেলারেট আপওয়ার্ডস অ্যাজ পার নিউটনস ফার্স্ট ল। যে নিউটনস ফার্স্ট ল অফ মোশন কি বলে, যে একটা অবজেক্ট রেস্টে থাকে, রেস্টে থাকলে রেস্টেই থাকবে, আর মোশনে থাকলে মোশনেই থাকতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তার উপরে কি করা হবে, একটা আনব্যালেন্সড ফোর্স এক্সার্ট করা হবে। তো এখন এখানে তার উপর যে আনব্যালেন্সড ফোর্স এক্সার্ট করা হচ্ছে, তো এর জন্য সে কি করবে, অ্যাসেলারেট করবে। কোন দিকে, যে ডিরেকশনে আনব্যালেন্সড ফোর্স মানে উপরে। দেন সি নাম্বার কোয়েশ্চেনে বলতেছে যে এক্সপ্লেইন ওয়াই ইউ ফিল দ্য বুক ওয়েন ইউর হ্যান্ডস পুট দ্য আপওয়ার্ড ফোর্স অন ইট। সো তাহলে আমি বইটাকে ওরকম ফিল করতে পারতেছি কেন, যখন নাকি আমি বইয়ে একটা আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করতেছি, তখন আমার হাতের উপর একটা ফোর্স কেন আসতেছে, বিকজ আমার হাতটা কি করতেছে, বইয়ের উপর একটা আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করতেছে। সো তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল কি হবে, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন না। সো তার মানে আমি বইয়ের উপরে যত ফোর্স এক্সার্ট করতেছি, বই আমার হাতের উপর কি করবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করবে, বাট ইন দা ডাউনওয়ার্ড ডিরেকশন। সো তাহলে এই জিনিসটা, যে নিউটনস থার্ড ল, the book will offer an equal and opposite force to that of the hands on the book, যে হাত বইয়ের উপরে যতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছে, বইটা হাতের উপরে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করবে নিচের দিকে। সো তাহলে টাচ সেন্সরস ইন দ্য স্কিন ডিটেক্ট দিস রিঅ্যাকশন ফোর্স। সো তাহলে আমাদের বডির ওই সেন্সরি অর্গানটা কি করবে, স্কিনটা ওখানের মধ্যে সেন্সেশন অফ টাচটা ফিল করবে, যে বুঝবে যে কি আছে এখানের মধ্যে একটা ডাউনওয়ার্ড ফোর্স কাজ করতেছে। তো এই কোশ্চেন নাম্বার 1 নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? এই কোশ্চেন গুলো একদম ইজি। দেন 2 নাম্বার কোশ্চেনে কি বলতেছে, 2 এর এতে calculate the gradient of the best fit line on the graph in figure D and thus work out the mass of the trolley that was accelerated in the first investigation. তো ফিগার ডি তে গ্রেডিয়েন্ট বের করতে বলছে ম্যাস কত।
ফিগার ডি কোনটা? আচ্ছা, দিস ইজ ফিগার ডি। এই যে এটা হলো ফিগার ডি। তো এখন এই ফিগার ডি তে আমরা যে কোনো দুইটা পয়েন্ট নিব, যে এই দুইটা যদি আমরা পয়েন্ট নেই, তো এখানে x এর ভ্যালু 0.6, y এর ভ্যালু 1.2, এখানে x এর ভ্যালু 0.1, y এর ভ্যালু 0.2। সো তাহলে গ্রেডিয়েন্ট বের করলাম। তো এখন অ্যাসেলারেশন ভার্সেস ফোর্স গ্রাফ, অ্যাসেলারেশন ভার্সেস ফোর্স গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, এটা আমরা কিভাবে বের করব? খেয়াল করো, অ্যাসেলারেশন ভার্সেস ফোর্স গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয়। ইফ উই গো টু দ্য নোটবুক, এখানের মধ্যে দেখো f ইকুয়াল টু ma। তো এখন y অ্যাক্সিস এ হলো অ্যাসেলারেশন, তো অ্যাসেলারেশনটাকে সাবজেক্ট করি। তো অ্যাসেলারেশন ইকুয়াল টু কি, ফোর্স বাই মাস। और কি লেখা যায়, অ্যাসেলারেশন ইকুয়াল টু 1 বাই মাস ইনটু ফোর্স, এমন লেখা যায় কাবিও? হ্যাঁ। ওকে, সো এখন ইফ উই কম্পেয়ার দিস ইকুয়েশন উইথ দ্য ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন, যে y ইকুয়াল টু mx প্লাস c। সো এখন দেখো এখানে প্লাস কিছু নাই, সো তার মানে y ইন্টারসেপ্ট হলো 0, x অ্যাক্সিসে হলো ফোর্স, আর y অ্যাক্সিসে হলো অ্যাসেলারেশন। সো তাহলে m দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করি, y ইকুয়াল টু mx প্লাস c ইকুয়েশনে m টা কি রিপ্রেজেন্ট করে, গ্রেডিয়েন্ট না? হ্যাঁ। তার মানে দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ, কোন গ্রাফ, অ্যাসেলারেশন ভার্সেস ফোর্স গ্রাফ, এটা আমাদেরকে কি দিবে, 1 বাই মাস, তাই তো? The gradient of acceleration versus force graph will give us what? The gradient of 1 versus কি বলে, the gradient of acceleration versus force graph will give us 1 by mass। তো তার মানে এই গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা কি পাবো, যে ভ্যালুটা পাবো, that will be equal to 1 by mass। তো তার মানে 1 by mass is equal to 2, 1 by mass is equal to 2 যে গ্রেডিয়েন্ট। তো তাহলে mass equal to কত হবে, 1 by 2, that is 0.5 কেজি। বুঝতে পারছো এটা কি বললাম রাফিন? হ্যাঁ বুঝছি। না স্যার বুঝিনি। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে খেয়াল করো, মতকর ফার্স্টে তুমি যে কোনো ইকুয়েশন যখন নাকি লিখবা, এখন ওই ইকুয়েশন রিলেটেড তুমি প্রথমে গ্রাফটা খেয়াল করবা, যে তোমার এখানে গ্রাফটা কি দেওয়া আছে বলো তো, কি গ্রাফ, কি ভার্সেস কি গ্রাফ? অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ। অ্যাসেলারেশন টাইম গ্রাফ দেওয়া ছিল না, ওটা ছিল অ্যাসেলারেশন ভার্সেস ফোর্স গ্রাফ, বুঝছো? ও দেখো গ্রাফটা কি, গ্রাফটা হলো অ্যাসেলারেশন ভার্সেস ফোর্স গ্রাফ। ওকে, সো এখন অ্যাসেলারেশন আর ফোর্স এর এই গ্রাফ থেকে আমরা কি করতে পারি, ম্যাস রিলেটেড একটা ইনফরমেশন পাইতে পারি। কিভাবে, দেখো আমাদের অ্যাসেলারেশন আর ফোর্স রিলেটেড একটা ইকুয়েশন দেখো, যে অ্যাসেলারেশন এন্ড ফোর্স রিলেটেড ইকুয়েশন কি, যে F ইকুয়াল টু ma। তো এখন এখানে আমরা অলওয়েজ কি করি, কোন একটা ইকুয়েশনের y অ্যাক্সিসে যেটাকে প্লট করে ওইটাকে প্রথমে সাবজেক্ট করে নেই। তো তাহলে y অ্যাক্সিসে কি আছে মতকর, y অ্যাক্সিসে আছে হলো অ্যাসেলারেশন, তাই তো? সো তাহলে অ্যাসেলারেশনটাকে সাবজেক্ট করলাম। তো এখন অ্যাসেলারেশন ইকুয়াল টু কি, ফোর্স বাই মাস, অর লেখা যায় 1 বাই মাস ইনটু ফোর্স। এতটুকু বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা গ্রাফটাকে কি করব, এখন আমরা গ্রাফটাকে একটা স্ট্রেট লাইন গ্রাফের ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে দেখব যে এই গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো যে y অ্যাক্সিসে হলো আমাদের অ্যাসেলারেশন আর x অ্যাক্সিসে হলো ফোর্স। তো এখন এই যে x এর কোএফিশিয়েন্ট, যে y ইকুয়াল টু mx প্লাস c, এই যে ইকুয়েশনটা, তো m টা কি, x এর কোএফিশিয়েন্টটা কি, গ্রেডিয়েন্ট রিপ্রেজেন্ট করে না বলো তো? হ্যাঁ। তো তাহলে এই গ্রাফে আমরা এক্স অ্যাক্সিসে কি ড্র করতেছি, ফোর্স। তো তাহলে ফোর্সের যে কোএফিশিয়েন্ট থাকবে ওইটা কি হবে, গ্রেডিয়েন্টের ভ্যালুর সমান হবে, তাই তো? হ্যাঁ। তো তার মানে এই গ্রাফের গ্রেডিয়েন্ট ইকুয়াল টু কি আসতেছে, 1 ডিভাইডেড বাই মাস আসতেছে না? এই যে এক্স অ্যাক্সিসে হলো ফোর্স, ওয়াই অ্যাক্সিসে হলো অ্যাসেলারেশন। তো তাহলে gradient of the graph will be equal to what, 1 by mass, নাকি? হ্যাঁ। সো তার মানে গ্রেডিয়েন্ট ইকুয়াল টু 1 বাই মাস। তো এখন আমরা গ্রেডিয়েন্টের ফর্মুলা দিয়ে গ্রেডিয়েন্ট বের করলাম, কত আসলো, 2। তো তার মানে 1 বাই মাস ইকুয়াল টু 2। তো তার মানে মাস ইকুয়াল টু কত হবে, 1 বাই 2। তো তার মানে কত আসে, 0.5 কেজি। বুঝতে পারছো এখন? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, তো তাহলে এইটা গেল আমাদের
কোয়েশ্চেন নাম্বার 2 এর এ। এখন কোয়েশ্চেন নাম্বার 2 এর বি তে বলতেছে যে স্টেট হোয়াট কোয়ান্টিটি দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন অন দ্য গ্রাফ ইন ফিগার ই রিপ্রেজেন্টস, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্যাট কোয়ান্টিটি। সো গ্রাফ ই এর গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়? অ্যাসেলারেশন ভার্সেস 1 বাই ম্যাস গ্রাফ। y অ্যাক্সিসে কি অ্যাসেলারেশন আর x অ্যাক্সিসে কি 1 বাই ম্যাস। ওকে, তো তাহলে এই জিনিসটা আমরা আবার সেম ওয়েতে বের করব। দেখো f ইকুয়াল টু ma, y অ্যাক্সিসে কি ছিল অ্যাসেলারেশন, তো তাহলে অ্যাসেলারেশনটাকে সাবজেক্ট করি। ঠিক আছে, অ্যাসেলারেশন ইকুয়াল টু কি হবে বলো তো মতকর? N F by N. f বাই m, or এখানে আমাদের লেখা যায় কি f ইনটু 1 বাই m, এমন নাকি? হ্যাঁ ওকে, এইবারের গ্রাফটা কিন্তু কি গ্রাফ? অ্যাসেলারেশন ভার্সাস 1 বাই ম্যাস গ্রাফ, তাই না? যে y অ্যাক্সিসে হলো অ্যাসেলারেশন আর x অ্যাক্সিসে হলো 1 বাই ম্যাস। তো তাহলে দেখো y ইকুয়াল টু mx প্লাস c, এখানে প্লাস কিছু নাই তো তার মানে এটা 0। তো তার মানে y ইন্টারসেপ্ট হলো 0, y অ্যাক্সিসে হলো অ্যাসেলারেশন আর x অ্যাক্সিসে কি 1 বাই ম্যাস, তাই তো? হ্যাঁ তো তাহলে এখানে গ্রেডিয়েন্টটা আমাদেরকে কি দিবে? ফোর্স Force. So তার মানে the gradient of acceleration versus 1 by mass graph will give us what? The gradient of acceleration versus 1 by mass graph will give us force. So তার মানে কোয়ান্টিটিটা কি? The quantity that we will get from this graph will be force. এখন force এর ভ্যালুটা বের করতে বলছে। তো এখন আমরা গ্রেডিয়েন্টের ভ্যালুটা যদি বের করি, দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট নিছি, তো এইখানে x এর ভ্যালু হলো 2, y এর ভ্যালু হলো 1, এখানে x এর ভ্যালু হলো 1, y এর ভ্যালু হলো 0.5। সো তাহলে গ্রেডিয়েন্টের ভ্যালু বের করতে পারবো। গ্রেডিয়েন্টের ভ্যালু আসলো 0.5, আর গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়? ফোর্স দিবে। তো তার মানে গ্রেডিয়েন্টের ইউনিটটা কি হবে? গ্রেডিয়েন্টের ইউনিটটা হবে নিউটন। বুঝতে পারছো? হ্যাঁ ভাই তো এই যে ওই সেম জিনিসটা তোমাদের আগের ব্যাচেরও সেম ওয়েতেই দেখাইছি যে f ইকুয়াল টু ma, তো তাহলে a ইকুয়াল টু f বাই m, তো তাহলে a ইকুয়াল টু f ইনটু 1 বাই m। তো তার মানে 1 বাই m হলো x অ্যাক্সিসে, অ্যাসেলারেশন হলো y অ্যাক্সিসে। সো তাহলে এখানে গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিচ্ছে? ফোর্স দিচ্ছে। সো এরকম। এই জিনিসটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 2। এই যে কোশ্চেন নাম্বার 2 এর অ্যানসার গুলো দেখো নাও। ফার্স্ট একটার অ্যানসার হলো 0.5 কেজি, আর এর পরে কোয়ান্টিটিটা কি দেয়? কোয়ান্টিটি হলো আমাদের অ্যাসেলারেটিং ফোর্স, মানে হলো আনব্যালেন্সড ফোর্স আর কি। আর ফোর্সের ভ্যালুটা কত? 0.5 নিউটন। ওকে, সো তার মানে আমরা ফোর্সের ভ্যালু কি করতে পারবো? অ্যাসেলারেশন ভার্সেস 1 বাই ম্যাস এর গ্রাফ থেকে বের করতে পারবো। কিভাবে? দ্য গ্রেডিয়েন্ট অফ অ্যাসেলারেশন ভার্সেস 1 বাই ম্যাস গ্রাফ উইল গিভ আস হোয়াট? দ্য আনব্যালেন্সড ফোর্স। বুঝতে পারছো মতখর? হ্যাঁ ভাই ওকে, এখনের কোশ্চেন গুলো খুবই বাচ্চাদের মতো। ম্যাথ দেওয়া, এই যে সরি, এই যে এখানের মধ্যে দেখো ক্যালকুলেট দ্য অ্যাসেলারেশন ফর ইচ অফ দ্য ফলোইং কেসেস। কি কি? এ নম্বরে বলতেছে যে a mass of 12 kg experiences a resultant force of 785 নিউটন। তো তাহলে আনব্যালেন্স ফোর্স জানি, ম্যাস জানি, সো তাহলে F ইকুয়াল টু ma ফর্মুলা দিয়ে অ্যাসেলারেশন কে সাবজেক্ট বানিয়ে অ্যাসেলারেশন বের করব। বি নম্বরেও সেম, আনব্যালেন্স ফোর্স দাও, ম্যাস দাও, সো তাহলে অ্যাসেলারেশনটাকে সাবজেক্ট করে অ্যাসেলারেশন বের করব। এখানে ইউনিটও কনভার্ট করতে হচ্ছে না, একদম ইজি। সি নম্বরে ম্যাস দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে, সো তাহলে মানে ফোর্স দেওয়া আর কি। তো আমরা ফোর্স জানি, ম্যাস জানি, তো তাহলে অ্যাসেলারেশনটাকে সাবজেক্ট বানায় অ্যাসেলারেশন বের করব। তো এ বি সি এই তিনটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, যে F ইকুয়াল টু ma ফর্মুলা দিয়ে ডাইরেক্টলি বের করে ফেলা যায়। ডি নম্বরে কি বলতেছে দেখি, ডিউরিং আ ট্যাকল কি করতেছে? টু ফুটবলার্স কিক আ স্টেশনারি বল এট দ্য সেম টাইম। তো তার মানে দুইটা ফুটবলার, এই যে ফুটবলের উপরে মনে করো ফোর্স অ্যাপ্লাই করবে, একজন ফুটবলার এই দিকে ফোর্স দিচ্ছে, একজন ফুটবলার অপোজিট দিকে ফোর্স দিচ্ছে। একজন ফোর্স দিচ্ছে কত? ওয়ান কিক হ্যাজ আ ফোর্স অফ 210 নিউটন, আরেকটা কিকের ফোর্স হলো 287 নিউটন। ফোর্স গুলা কি ব্যালেন্স নাকি আনব্যালেন্স মতখর?
Unbalanced. আনব্যালেন্সড কত? 287 minus 210. তো তাহলে কত আসে 77 নাকি? হ্যাঁ তাহলে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু হলো 77 নিউটন। আচ্ছা ঠিক আছে, আমরা আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু জানি। তো এখন বলতেছে কি দ্য মাস অফ দ্য ফুটবল ইজ 430 গ্রাম। তো তাহলে 430 গ্রাম থেকে কিসে কনভার্ট করতে হবে? কিলোগ্রামে নিতে হবে। তো তাহলে 430 ডিভাইডেড বাই 1000, তাহলে এটা কেজিতে কনভার্ট হয়ে গেল। তো তাহলে এটা কত আসে? 0.43 কেজি। তো এখন আমরা মাস জানি 0.43 কেজি, আর এসএলআর কি বলে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু জানি 77 নিউটন। তো তাহলে F ইকুয়াল টু এম এ ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো না আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কত আসবে? 179. ওকে, তো তাহলে এইগুলি হবে আমাদের অ্যাসেলারেশন গুলি। এই যে 65.4, 7.16, 9.80, 179। ওকে, তো এইগুলা কোয়েশ্চেন নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? এই যে নিউটনস লজ অফ মোশনের চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলা নিয়ে? না। ওকে, তো তাহলে এই চ্যাপ্টারের চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি গেল। দেন কাইনেমেটিক্স ইকুয়েশনস। তো এখন এই কাইনেমেটিক্স ইকুয়েশনস গুলার চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলো আমরা দেখি। ওকে, সো তাহলে এখন এখানের মধ্যে কাজটা কি দেখো। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য ফাইনাল ভেলোসিটি অফ আ বাইক দ্যাট স্টার্টস এট 4 মিটার পার সেকেন্ড? তো তার মানে ইনিশিয়াল ভেলোসিটি হলো 4 and has zero acceleration, act on it for 10 সেকেন্ড। তো তাহলে একটা অবজেক্ট যদি অ্যাসেলারেটি না করে, তো তাহলে কি তার ভেলোসিটি চেঞ্জ হবে বলো তো জাস্টিন? না। তো তার মানে ইনিশিয়াল ভেলোসিটি যা ছিল ফাইনাল ভেলোসিটিও কি থাকবে? ওইটাই থাকবে। সো তাহলে হোয়াট উইল বি দ্য ফাইনাল ভেলোসিটি? 4 মিটার পার সেকেন্ড। ওকে, অর তুমি এটা সুবাত ইকুয়েশন দিয়েও সলভ করতে পারো। কিভাবে? v ইকুয়াল টু u প্লাস at। সো u হলো 4, অ্যাসেলারেশন হলো 0, টাইম হলো 10। তো 0 ইনটু 10 তো 0ই হবে। তো তার মানে ফাইনাল ভেলোসিটি কত আসবে? 4 মিটার পার সেকেন্ড ছিল, 4 মিটার পার সেকেন্ডই থাকবে। বুঝতে পারছো? তো যে কোনো ওয়েতে করতে পারো, ফাইনাল অ্যান্সার 4ই আসবে। ওকে, সো তাহলে এটা গেল কোশ্চেন নাম্বার 1। দেন কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে? হাউ ফার উইল দ্য বাইক ইন কোশ্চেন 1 ট্রাভেল ইন দ্য 10 সেকেন্ড পিরিয়ড? তো তাহলে এইখানে কতটুকু ডিসটেন্স কভার করবে এটা বের করতে বলছে। সো তাহলে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার্ড। এই ফর্মুলা যদি ইউজ করি, u হলো 4, t হলো 10, আর অ্যাসেলারেশন 0 দেখে পরে যতই মাল্টিপ্লাই করি না কেন 0ই হবে। তো তার মানে ডিসটেন্স কত ট্রাভেল করবে? 40 মিটার। এটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে এরিক? না ওকে, দেন কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে দেখো, যে ক্যালকুলেট দ্য অ্যাসেলারেশন ইন ইচ অফ দ্য ফলোইং কেসেস। এতে বলে দিছে ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, টাইম। তো a ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। তো 22 মাইনাস 8 ডিভাইডেড বাই 2.6। তো এটা করলে পরে যেটা আসে ওইটা। দেন বি নাম্বারে বলতেছে কি a ball starts at rest, at rest মানে ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, and after 30 মিটার, তো তার মানে ডিসটেন্স হলো 30 মিটার, its velocity has reached 4.8 মিটার পার সেকেন্ড। তো তার মানে আমরা ইনিশিয়াল ভেলোসিটি জানি, ফাইনাল ভেলোসিটি জানি, আর ডিসটেন্স জানি। তো তার মানে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। এই ফর্মুলা দিয়ে অ্যাসেলারেশনটাকে সাবজেক্ট করে অ্যাসেলারেশন বের করব। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার সি তে কি বলতেছে? ইন 15 সেকেন্ডস a train moves 100 মিটার ফ্রম রেস্ট। তো তাহলে টাইম দেওয়া, ডিসটেন্স দেওয়া, এন্ড ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া। তো তাহলে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার্ড। এই ফর্মুলা দিয়ে ut হলো 0 বিকজ ইনিশিয়াল ভেলোসিটি 0। তো তাহলে অ্যাসেলারেশনটাকে সাবজেক্ট করে অ্যাসেলারেশন বের করব। ওকে, কোশ্চেন নাম্বার 3 নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না। ওকে, দেন কোশ্চেন নাম্বার 4, the bird in figure a, কোন বার্ড? এই যে এই পাখিটা কি করতেছে? একটা স্টোন ড্রপ করবে। ওকে,
the bird in figure A drops the stone from a height of 88 meter above the water surface. তো তার মানে হাইটের ভ্যালু দিয়ে দিছে বা ডিসটেন্সের ভ্যালু দিয়ে দিছে 88। বলতেছে ইনিশিয়ালি দ্য স্টোন হ্যাজ 0 ভার্টিক্যাল ভেলোসিটি। তো তার মানে ইনিশিয়ালি স্টোনটার ভেলোসিটি হলো 0। How long will it take for the stone to reach the surface of the pond? তো তার মানে এই 88 মিটার ডিসটেন্স ট্রাভেল করতে কতটুকু টাইম লাগবে। তো এখন এখানে তো আমাদের ইনফরমেশন বলছে কয়টা দেখো তো কাবিও, ডিসটেন্স এন্ড ইনিশিয়াল ভেলোসিটি। আমাদের আরেকটা ইনফরমেশন লাগবে না টাইম বের করার জন্য? তো আরেকটা ইনফরমেশন কি? দ্যাট ইজ দ্য অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাই তো? হ্যাঁ। তো তাহলে অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি তো আমরা জানি which is 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তো তাহলে s equal to ut plus half gt squared. So g কত? g হলো 9.81। ওকে, সো এখন আমরা g এর ভ্যালু জানি, ডিসটেন্স জানি হলো 88। তো এখন টাইমটাকে সাবজেক্ট করে টাইম বের করব। ওকে, সো এই কোশ্চেনটা হোপফুলি কারো কোনো প্রবলেম থাকার কথা না। এরপরে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে যে ইফ দ্য স্টোন ইন ফিগার এ enters the water at 41.6 মিটার পার সেকেন্ড। তো তার মানে যদি 41.6 মিটার পার সেকেন্ডে ওয়াটার সারফেসটাতে এন্টার করে, এরপরে কি করবে? and takes 0.6 সেকেন্ড to travel the 3 meters to the bottom of the pond। তো তার মানে বটম অফ দা পন্ড রিচ করতে তার ডিসটেন্স কভার করতে হবে 3 মিটার। তো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হলো 41.6, যে এত ভেলোসিটিতে এন্টার করতেছে, দেন ডিসটেন্স হলো 3 মিটার। এখন বলতেছে হোয়াট ইজ দা এভারেজ অ্যাসেলারেশন ইন দা পন্ড। তো এখন পন্ডের মধ্যে অ্যাসেলারেশন কত এটা বের করতে বলছে, যে ফাইনাল ভেলোসিটি কত হবে। ফাইনালি তো পন্ডের বটমে যে তার ফাইনাল ভেলোসিটি কত হবে, 0 হয়ে যাবে না? তো এখন বলতেছে যে এইখানের মধ্যে তার, আচ্ছা সরি, টাইমই তো দেওয়া আছে, টাইম দেওয়া আছে কত? 0.6 সেকেন্ড। তো এখন আমরা টাইম জানি, ইনিশিয়াল ভেলোসিটি জানি, ডিসটেন্স জানি। তো এখন বলতেছে কি যে অ্যাসেলারেশন কত এটা বের করতে। সো তাহলে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার্ড। তো এটা দিয়ে বের করব। তো এখন এখানের মধ্যে আমাদের অ্যাসেলারেশনটা কি আসবে, পজিটিভ নাকি নেগেটিভ কাবিও? Negative. নেগেটিভ। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমাদের অ্যাসেলারেশনটা নেগেটিভ কেন আসলো? বিকজ এই ওয়াটারের মধ্যে দিয়ে যখন নাকি মুভ করবে তখন একটা ড্র্যাগ ফোর্স কাজ করবে। তো সো তাহলে দা স্টোন উইল ডিসেলারেট। তো এখন ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশন যদি অপোজিট হয়, এটা তো আমরা টার্মিনাল ভেলোসিটিতে ও লেভেলসে পড়ে আসছি যে ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশন অপোজিট হলে আমরা কি বলবো? ডিসেলারেশন। তো তাহলে এরকম আমাদের ভ্যালুস গুলি আসবে, এই যে 4 মিটার পার সেকেন্ড, 40 মিটার, দেন অ্যাসেলারেশন গুলি বের করলাম এরকম ওয়েতে। টাইম লাগলো 4.24 আর অ্যাসেলারেশনটা নেগেটিভ আসছে কত? 122 মিটার পার সেকেন্ড। ওকে, তো এই কোশ্চেন গুলা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না। ওকে, এরপরে পেজ নাম্বার 27, রিজলভিং ভেক্টরস। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কি বলতেছে আমরা দেখি। Question number 1. On a graph paper, draw a velocity vector for a stone fired from a catapult at 45 degree to the horizontal. তো তার মানে একটা অবজেক্টকে ক্যাটাপুল্ট করা হয়েছে কত ভেলোসিটি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি টু দ্য হরাইজন্টাল। এখন বলতেছে your arrow should be 10 সেন্টিমিটার লং। তো 10 সেন্টিমিটার লম্বা একটা অ্যারো আঁকতে হবে যেটা রিপ্রেজেন্ট করবে 10 মিটার পার সেকেন্ড। তো তার মানে আমাদেরকে একটা স্কেল বলে দিছে যে 10 সেন্টিমিটার will represent 10 মিটার পার সেকেন্ড। তো তার মানে 1 সেন্টিমিটার will represent 1 মিটার পার সেকেন্ড, এমন টাইপের ব্যাপার। তো এখন বলতেছে draw onto your diagram the horizontal and vertical components that would make up the overall velocity. Use ruler to measure the size of the horizontal and vertical components and convert these lengths to meters per second using the same scaling. তো ব্যাপারটা কেমন বলছে এই জিনিসটা আমরা দেখি।
So এখানের মধ্যে আমরা একটা গ্রাফ পেপারের ওই গ্রিড নিয়ে আসি, ঠিক আছে? So এরকম গ্রিড নিয়ে আসলাম, লেটস ড্র দ্য গ্রাফ। ওকে, সো এই হলো আমাদের গ্রাফ, y axis x axis। তো এখন আমাদেরকে 10 সেন্টিমিটার লম্বা একটা ফোর্স আঁকতে বলছে, যেটা নাকি 45 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল। এই যে 45 ডিগ্রি নিছি না, তো 45 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল এরকম একটা লাইন ড্র করব। কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। তো তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই 10 সেন্টিমিটার আমি লাইনটা নিলাম। ওকে, তো এই 10 সেন্টিমিটার লাইন নিছি। তো এখন এই 10 সেন্টিমিটার লাইন এটা কি? এটা হলো আমার অ্যাকচুয়াল ভেলোসিটি। ওকে, সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল ভেলোসিটি হুইচ ইজ 10 মিটার পার সেকেন্ড। এখন এইটার করেসপন্ডিং এক্স কম্পোনেন্ট এন্ড ওয়াই কম্পোনেন্ট কত হবে এটা বের করতে বলছে। সো এখন এই জিনিসটা আমাদের দেখাইতে হবে। সো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, এই জিনিসটা আমি ব্লু কালার দিয়ে ড্র করি। সো দিস ইজ মাই অ্যাকচুয়াল ফোর্স, কি বলে অ্যাকচুয়াল ভেলোসিটি। তো এখন এইটা এন্ড সরি ওকে, সো তাহলে এই দুইটা জিনিস, যে এখানের মধ্যে আমি যদি দেখাই যে এইটা এইটা হলো কি দা হরাইজন্টাল কম্পোনেন্ট। তখন হরাইজন্টাল কম্পোনেন্টটা আমি মেজার করে দেখি কত আসে, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে যদি আমি মেজার করি, দেখো 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 4 5 6 7 7.1, ঠিক আছে? 7.1 এমন একটা আসে। আর ওয়াই অ্যাক্সিস এরটাও সেম আসবে, 45 ডিগ্রি। তো তো এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট সমান সমানই আসার কথা। সো এখানের মধ্যে যদি আমরা দেখি, দেখো এখানে ওকে, সো 1 সেন্টিমিটার, 2 3 4 5 6 7 7.1। তা এখন এখানের মধ্যে আমার কত আসলো তাহলে ভেলোসিটির ভ্যালু গুলা? 7.1 সেন্টিমিটার। তো তার মানে 7.1 সেন্টিমিটার মানে কত মিটার পার সেকেন্ড? 7.1 মিটার পার সেকেন্ড নাকি? তো এখন দেখো তো, আমরা অ্যান্সারটা কি করতে পারি কাবিও? আমরা অ্যান্সারটা কিন্তু এখানের মধ্যে চেক করতে পারি কিভাবে? একটা 10 মিটার পার সেকেন্ড একটা ভেলোসিটি এট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল। তো তাহলে এক্স কম্পোনেন্ট কত হবে? 10 cos 45, তাই তো? হ্যাঁ, এখন দেখো তো 10 cos 45 এর ভ্যালু কত আসে? 7.1 মিটার পার সেকেন্ডে আসে। তাহলে 7.1 মিটার পার সেকেন্ডই আসে। সো এইভাবে করে আমরা কি করতে পারি, আমাদের যদি ডায়াগ্রাম রিলেটেড কোন এরকম কোয়েশ্চেন দেয়, আমরা ক্যালকুলেটর দিয়ে অ্যাকচুয়ালি কম্পোনেন্ট যেভাবে ক্যালকুলেট করতে হয়, ক্যালকুলেটেড ভ্যালুর সাথে আমাদের ডায়াগ্রামের ভ্যালুটা মিলাই নিতে পারি। তো এক্সাম হলেই আমরা শিওর থাকবো যে আমাদের অ্যান্সারটা ঠিক আছে নাকি না। বুঝতে পারছো প্রসিডিওরটা সবাই? হ্যাঁ, ওকে, তো তাহলে এইটা হলো আমাদের ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 1 এর এ গেল। দেন কোয়েশ্চেন নাম্বার বি তে কি বলতেছে যে find the horizontal and vertical component for velocity by calculation and compare with your answer। তো ক্যালকুলেশন এর থ্রুতে তো ওই সেমই, যে 10 cos 45 আর 10 sin 45। তো ইভেন্চুয়ালি দোনোটা ভ্যালু সেম, which is what? 7.1 মিটার পার সেকেন্ড। 7.1 মিটার পার সেকেন্ড। ওকে, তো তাহলে এখন কোয়েশ্চেন নাম্বার 1 টা নিয়ে কি কোনো প্রবলেম আছে মতখর? না স্যার। ওকে, এখন কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে দেখি।
কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে a javelin is thrown at 16 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সো তার মানে অ্যাকচুয়াল ভেলোসিটি হলো 16 মিটার পার সেকেন্ড and at an angle of 35 degree up from the horizontal। তো তার মানে হরাইজন্টাল থেকে 35 ডিগ্রি উপরে। এখন বলতেছে ক্যালকুলেট দ্য হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্টস অফ দ্য জ্যাভলিনস মোশন। সো এখন হরাইজন্টাল কম্পোনেন্ট কি হবে? যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কি হয়? cos cos। তো তাহলে এখানে হবে 16 cos 35 আর y কম্পোনেন্ট কি হবে? 16 sin 35। সো এইভাবে করে আমরা বের করে ফেলতে পারবো দ্য হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্টস অফ দ্য জ্যাভলিনস ভেলোসিটি। এটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা না ভাইয়া, হ্যাঁ বলো। উপরেটা দুইটার আছে সেম ভ্যালু কেন আসলো 7.1? বিকজ sin 45 আর cos 45 এর ভ্যালু সেম, এর জন্য। ও আচ্ছা। ঠিক আছে, এমনিতে যে এই জিনিসটা তো তোমাদের ম্যাথস এর মধ্যে নরমালি দেখানোর কথা না, যে সাইন আর কস এর নিচে লিখে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, সাইন এন্ড কস। সাইন 0 হলো 0, সাইন 30 হলো হাফ, সাইন 45 হলো √2/2, সাইন 60 হলো √3/2, আর সাইন 90 কত? 1। আর এখানের মধ্যে cos 0 হলো 1, cos 30 হলো √3/2, cos 40 হলো √2/2, cos 60 হলো হাফ, cos 90 হলো 0। এমন জিনিসকে তোমরা পিচ্চিকালে করছিলা না? যেখানের মধ্যে দেখছো যে সাইনের অ্যাঙ্গেল যত বাড়তেছে ভ্যালু তত বাড়তেছে, কস এর অ্যাঙ্গেল যত বাড়তেছে ভ্যালু তত কি করতেছে? কমে যাচ্ছে না? সাইন 30 যত, সাইন 60 তত, সাইন 0 যত, কস 90 তত, এমন টাইপের। ঠিক আছে, আর এখানের মধ্যে কাজটা কি? 45 হলো তাদের একদম মিড পয়েন্ট, যে এখানের মধ্যে সাইন আর কসের ভ্যালু কি থাকে জাসরিন? সেম সেম থাকে, বুঝছো? হ্যাঁ। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমাদের কোশ্চেন নাম্বার 2 গেল। এখন কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে দেখো। কোশ্চেন নাম্বার 3 তে ধরো এগুলোকে মুছে নেই। আচ্ছা, এখন কোশ্চেন নাম্বার 3 তে বলতেছে ল্যাডার ইজ লেন্ড এগেইনস্ট আ ওয়াল। তো তাহলে একটা মই কি করতেছে? একটা ওয়ালের এগেইনস্ট এরকম শোয়ে রাখছে। তো এখন কি হইতেছে? এট অ্যান অ্যাঙ্গেল অফ 28 ডিগ্রি টু দা ওয়াল। তো তার মানে ওয়ালের সাথে 28 ডিগ্রি ক্রিয়েট করে আছে, মানে ব্যাপারটা হলো এরকম। এর মধ্যে ডায়াগ্রামটা ড্র করি। তো এই হলো একটা ওয়াল। তো এখন এই ওয়ালের এগেইনস্টে কি করছে? একটা ল্যাডার, যে একটা মই এরকম লিন করে রাখছে। তো এখন এটা ওয়ালের সাথে 28 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে। আচ্ছা, এখন বলতেছে কি the 440 নিউটন ফোর্স ফ্রম দ্য ফ্লোর অ্যাক্টস অ্যালং দ্য লেন্থ অফ দ্য ল্যাডার। তো তার মানে ফ্লোর থেকে একটা রিঅ্যাকশন ফোর্স পাচ্ছে এই অ্যাঙ্গেলে, অ্যালং দ্য লেন্থ অফ দ্য ল্যাডার। ঠিক আছে, কত? 440 নিউটন। আচ্ছা, ক্যালকুলেট দ্য হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্টস অফ দ্য ফোর্স ফ্রম দ্য ফ্লোর দ্যাট অ্যাক্ট অন দ্য বটম অফ দ্য ল্যাডার। সো তাহলে এই যে ফোর্সটা কাজ করতেছে, এইখানে অ্যাঙ্গেলটা কত হবে? উপরেটা তো 28, সো তাহলে এখানে নিচে অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস 28 নাকি? 90 হুম তার মানে 62 ডিগ্রি। তো তাহলে এক্স কম্পোনেন্টটা কি হবে? 440 cos 62, আর ওয়াই কম্পোনেন্টটা কি হবে? 440 sin 62 নাকি? তো এখন এখানের মধ্যে এই দুটা ভ্যালু কি হবে? দা হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্টস অফ দা 440 নিউটন ফোর্স। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না নাই। না নাই। ওকে,
এরপরে কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে, a plane is flying at 240 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো তার মানে একটা প্লেনের ভেলোসিটি জানি, কিন্তু বলে দিছে অন আ বিয়ারিং অফ 2 কি বলে 125 ডিগ্রি ফ্রম ডিউ নর্থ। তো তার মানে নর্থের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে রাখছে? দিস ইজ নর্থ, দিস ইজ সাউথ, দিস ইজ ইস্ট, দিস ইজ ওয়েস্ট। তো এখন নর্থের সাথে 125 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, তার মানে এই দিকে হলো ভেলোসিটি। তো 125 ডিগ্রি হলো টোটালে। তো এখানে কত, নর্থ আর ইস্টের মধ্যে অ্যাঙ্গেল হলো 90। তো তাহলে এখানে রিমেইনিং অ্যাঙ্গেলটা কত? 125 মাইনাস 90 করলে কত আসে? 35 ডিগ্রি নাকি? হ্যাঁ, তো তার মানে 35 ডিগ্রি হলো আমাদের অ্যাঙ্গেলটা, কার সাথে? ইস্টের সাথে। সো এখন বলতেছে যে ক্যালকুলেট দ্য ভেলোসিটি কম্পোনেন্ট ডিউ সাউথ এন্ড ডিউ ইস্ট। সো তাহলে এই ভেলোসিটির কম্পোনেন্ট দুইটা বের করতে হবে, ডিউ সাউথে কত এন্ড ডিউ ইস্টে কত। সো তার মানে এখন অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট করছে? ইস্টের সাথে। সো তাহলে যার সাথে অ্যাঙ্গেল হবে তার সাথে কি হবে? কস। সো তার মানে cos, ইস্টার্ন কম্পোনেন্টটা কি হবে? 240 cos 35। আর সাউদার্ন কম্পোনেন্টটা কি হবে? 240 sin 35। সেইভাবে করলে আমাদের ইস্ট ডিরেকশনে কম্পোনেন্ট কত এন্ড সাউথ ডিরেকশনে কম্পোনেন্ট কত, এই দুইটা জিনিস আমরা পেয়ে যাব নাকি? এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে পর্ষিয়া? ভাই আমি বুঝিনি। আচ্ছা, ফার্স্টে এখানের মধ্যে খেয়াল করো, মতকর যে বিয়ারিংটা বুঝছো ফার্স্টে? না। আচ্ছা, বিয়ারিং কি ম্যাথসে করছিল না তোমরা ও লেভেলসে? হ্যাঁ। দাঁড়াও দেখাইতেছি। এখানের মধ্যে দেখো, ফার্স্টে আমরা বড় করে কম্পাসটা আঁকি। নর্থ, নিচে হলো সাউথ, এখানে হলো ইস্ট, এদিকে হলো ওয়েস্ট। এখন আমরা বিয়ারিং যে সবসময় নেই, নর্থের রেসপেক্টে ওরকম বিয়ারিং নেই এন্ড কোন ডিরেকশনে রোটেট করি? ক্লকওয়াইজ। ওকে, তো তাহলে 125 ডিগ্রি এটা কোথায় যেয়ে পড়বে দেখো তো। ফার্স্টে তো নর্থ আর ইস্টের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তো 125 ডিগ্রি হ্যাঁ 90 ডিগ্রি থেকে বড়। তো তার মানে 125 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে যেয়ে পড়বে? ইস্ট আর সাউথ এর মাঝামাঝি যে, নাকি? হ্যাঁ। তো তাহলে এই ডিরেকশনে হবে আমাদের ভেলোসিটিটা। তো এখানের মধ্যে আমাদের বিয়ারিংটা কত? 125 ডিগ্রি। এইখানে অ্যাঙ্গেলটা কত? নর্থ আর 90। ইস্টের মধ্যে অ্যাঙ্গেলটা হলো 90। আচ্ছা, এই মিটিং এর টাইমার 1 মিনিটের কম আছে, নেক্সটটা জয়েন করো, ওখানে এটা কন্টিনিউ করতেছি। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো মতকর আমরা যেটা নিয়ে বলতেছিলাম, এই যে টোটাল বিয়ারিংটা যে নর্থের সাথে আমাদের ভেলোসিটি যে কি বলে ভেলোসিটি কত ছিল? 120 না নাকি কত? 240। এই যে ভেলোসিটিটা যে 240 মিটার পার সেকেন্ড ছিল, তো এখন এই ভেলোসিটিটা নর্থ ডিরেকশনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে? 125 ডিগ্রি। ওকে, সো এখন টোটাল অ্যাঙ্গেল উইথ দ্য নর্থ ইজ 125। তো এখন নর্থের সাথে ইস্টের অ্যাঙ্গেল তো এখানে কত চলে গেল? 90 চলে গেল। তো তাহলে ইস্টের সাথে অ্যাঙ্গেলটা কত থাকে? 125 minus 90, করলে পরে কত আসে? 35 ডিগ্রি নাকি? 35. ওকে, হ্যাঁ। তো তাহলে এখন তুমি আগের গুলা জিনিসগুলো ভুলে যাও, 125 কি ছিল না ছিল এসব ভুলে যাও। এখন দেখো তো, জাস্ট সিম্পলি ইস্ট ডিরেকশনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে ভেলোসিটিটা? 240 ডিগ্রি। 30. তো এখন এখানের মধ্যে দেখো ইস্ট ডিরেকশনে কম্পোনেন্টটা কি হবে? যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কি? কস। Cos. তো তাহলে 240 cos 35। আর সাউথ ডিরেকশনের সাথে অ্যাঙ্গেল নাই, তো তার মানে তার কম্পোনেন্টের সময় কি হবে? Sin. সাইন। বুঝতে পারছো এখন? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে,
সো তাহলে এইটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। ওকে, রিজলভিং ভেক্টরস নিয়ে। এগুলা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না। ওকে, সো তাহলে we are officially done with everything in motion, যে মেকানিক্স এর এখানের মধ্যে মোরলের সবই শেষ অ্যাপার্ট ফ্রম প্রজেক্টাইল মোশন। সো এখন আমরা প্রজেক্টাইল মোশন স্টার্ট করব। হ্যাঁ, প্রজেক্টাইল মোশনের আজকে আমরা ফার্স্টে বেসিক ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, এন্ড ওই মে এএস ব্যাচের তোমাদেরকে কয়েকটা ভিডিও দিব। ফার্স্টে ওই মে এএস এর ভিডিওগুলো দেখে তোমাদের একটা প্রিলিমিনারি আইডিয়া নিবা যে প্রজেক্টাইল মোশন আসলে ব্যাপারটা কেমন কি হবে। একদম বেশি ফ্যান্সি কিছু না, কম্পোনেন্টস গুলা যে শিখছি এই কম্পোনেন্ট গুলাই দেখবা যে কত বেশি হেল্প করবে তোমাদের এখানে এসে। হ্যাঁ, যে কম্পোনেন্টস গুলি দিয়ে সবগুলি আমাদের কাজ। এই যে ইকুয়েশনস গুলি যাই দেখবা, অ্যাঙ্গেল, যে সাইন কস, যে সব জিনিসে আসে সবই আমাদের জাস্ট এই কম্পোনেন্টের কনসেপ্টের থ্রুতেই আসছে। ওকে, সো এই প্রজেক্টাইল মোশনের এইসব অ্যাঙ্গেল ট্যাঙ্গেল যত কিছুই থাকুক, প্রত্যেকটা জিনিসই হলো আমাদের কম্পোনেন্টের বেসিক কনসেপ্টের সাথে রিলেটেড। তো কম্পোনেন্ট যদি আমাদের সলিড ওয়েতে মাথায় ঢুকে যায়, তো তার মানে এখানের মধ্যে উই উইল নট ফেস এনি প্রবলেমস ইন আন্ডারস্ট্যান্ডিং হোয়াট প্রজেক্টাইল মোশন ইজ। ওকে, তো এখন আমরা স্টার্ট করি যে প্রজেক্টাইল মোশনের একটা ইন্ট্রোডাকশন, যে প্রজেক্টাইল মোশন আসলে জিনিসটা কি। ওকে, সো এখন প্রজেক্টাইল বা কোন একটা কিছু প্রজেক্ট করা, এই জিনিসটার মানে হলো কোন একটা কিছু ছুঁড়ে মারা। ঠিক আছে, কোন একটা কিছু আমরা কি করতেছি, থ্রো করতেছি। ওকে, যে ক্রিকেট খেলা দেখো না তোমরা, যে ক্রিকেট খেলার ওখানে কি হয়, মনে করো বল ওরকম ফিল্ডারের কাছে গেছে, তো ফিল্ডারটা তখন কি করে, ফিল্ডারটা তখন বলটা থ্রো করে উইকেট কিপারের কাছে পাঠায় না। তো তাহলে এই যে ফিল্ডার কি করতেছে, বলটা এরকম থ্রো করে উইকেট কিপারের কাছে পাঠাইতেছে। সো এই যে সে এরকম কোন একটা অবজেক্ট এরকম থ্রো করলো, সো তাহলে এই জিনিসটা কি, দ্য বল ইজ দ্য প্রজেক্টাইল। যে বলটাকে, যে জিনিসটাকে থ্রো করা হয় তাকে কি বলা হয়, প্রজেক্টাইল বলা হয়। এন্ড সে যেমন টাইপের মোশন রিপ্রেজেন্ট করে এটাকে বলা হয় প্রজেক্টাইল মোশন। এখন প্রজেক্টাইল মোশন, এই যে এরকম কি আসতেছে, একটা কার্ভড একটা লাইন আসতেছে না, তো এই কার্ভড লাইনটা হলো স্পেশাল একটা লাইন। এই কার্ভ লাইনটার একটা নাম আছে, কেউ কি বলতে পারবে শেপটার নাম কি? কাবিও? না ভাইয়া। এই যে তোমরা এমন শেপের গ্রাফ করছো না ম্যাথসে, হ্যাঁ। যে কোন একটা কিছু এরকম উপরে ছুঁড়ে মারলে সে তো এমন একটা ওয়েতে মুভ করবে, তাই তো? সো তাহলে এটা কি প্যারাবোলিক পাথ? ভেরি গুড, দিস ইজ কল্ড আ প্যারাবোলা। এন্ড এই যে পাথটা ফলো করতেছে এটাকে কি বলা হয়, দিস ইজ কল্ড প্যারাবোলিক পাথ। ওকে, সো এই পাথটাকে বলা হয় প্যারাবোলিক পাথ। এই প্যারাবোলার ব্যাপারটা কি, এই ইকুয়েশনটা কি, আমরা যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার আর y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার, এই গ্রাফগুলা আমরা কেমন দেখছিলাম মনে আছে? और y ইকুয়াল টু এক্স স্কোয়ার আর x ইকুয়াল টু y স্কোয়ার, এইসব গ্রাফগুলি আমাদের কেমন টাইপের গ্রাফ দেয় দেখো তো। y ইকুয়াল টু এক্স স্কোয়ার এর গ্রাফ দেখতে কেমন, এরকম শেপের না কাবিও? হ্যাঁ। আর x ইকুয়াল টু y স্কোয়ার গ্রাফ গুলা দেখতে কেমন, x ইকুয়াল টু y স্কোয়ার গ্রাফ গুলি দেখতে হলে এরকম। ঠিক আছে, তো এখন এই যে শেপটা, এই শেপটার নাম কি শৈলী, এই শেপটার নাম হলো প্যারাবোলিক শেপ, আর এগুলাকে বলা হয় প্যারাবোলা। ওকে, সো প্যারাবোলা নামের এই শেপগুলি আছে। তোমরা বড় হলে অ্যাকচুয়ালি তোমরা ফার্দার ম্যাথ যদি কেউ নিতা এ-লেভেলসে, তো তাহলে তখনই শিখতা আরেকটা শেপ আছে যেগুলাকে বলা হয় হাইপারবোলা। ঠিক আছে,
এগুলিকে বলা হচ্ছে প্যারাবোলা, আর আরেকটা শেপকে ওখানের মধ্যে কি বলা হয়, দোজ আর কল্ড হাইপারবোলা। ঠিক আছে, হাইপারবোলা আর হাই প্যারাবোলা এমন টাইপের বলে মানুষ। সো ওগুলি শেপও তোমরা পড়তা যদি ফার্দার ম্যাথ নিতে আর কি। সো এখন তোমরা অনেকজনই নেও নাই, বলতে গেলে কেউই নেও নাই আর কি। সো ওগুলা জিনিস ইউনিভার্সিটিতে উঠার আগে, তখন ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর সময় তখন পড়বা, আর ইউনিভার্সিটিতে ঢোকার পরে তখন। ঠিক আছে, আচ্ছা। সো তাহলে আমরা যেই ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম, ফার্স্টে বললাম যে প্রজেক্টাইল মোশনের ব্যাপারটাই কি, যে কোন একটা কিছুকে ছুঁড়ে মারলে তখন সে যেমন টাইপের একটা পাথ ফলো করে, পাথটা ড্র করছে, দেন এই পাথের এই যে সে শেপটা যে ক্রিয়েট করে, শেপের নামটা জিজ্ঞাসা করছি, তো এই শেপের নামটা কি, প্যারাবোলিক পাথ। ওকে, জাস্ট এই ব্যাপারটা আমরা একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। এটা পুরোপুরি যে আমাদের লাগবে এমন না, কিন্তু জেনে রাখা ভালো, বিকজ এই রিলেটেড আমাদের কোয়েশ্চেন আসতে পারে। সো ফার্স্ট অফ অল আমরা জেনে নিলাম কি প্রজেক্টাইল মোশন কি, যে কোনো কিছুকে ছুঁড়ে মালাকে ওটাকে প্রজেক্টাইল বলা হয়, এন্ড সে কেমন টাইপের পাথ ফলো করবে, প্যারাবোলিক একটা পাথ ফলো করবে। সো এর জন্য এটাকে আমরা আলাদা করে সিগনিফাই করে বলে দিলাম যে প্রজেক্টাইল মোশন যে পাথটা ফলো করে এটাকে কি বলা হয়, প্যারাবোলিক পাথ। আচ্ছা, এখন সবচেয়ে মজার একটা ব্যাপার হবে, মজার একটা ব্যাপার কি দেখো, ফার্স্টে তো কোন একটা কিছুকে আমরা এরকম থ্রো করতেছি, কোন একটা কিছুকে থ্রো করতেছি উইথ এন ইনিশিয়াল ভেলোসিটি ইউ। ওকে, থ্রো করতেছি উইথ এন ইনিশিয়াল ভেলোসিটি ইউ এট এন অ্যাঙ্গেল থিটা ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল। ওকে, সো আমরা কোন একটা কিছুকে এরকম থ্রো করলাম একটা অ্যাঙ্গেলে, হরাইজন্টালি থ্রো করলে পরে তো ওইটার প্রজেক্টাইল মোশন হইতো না, ওইটা তো মাটিতে গড়ায় গড়া যাইতো, তাই না? হরাইজন্টালি যদি কোন একটা কিছু আমরা থ্রো করতাম, সো তখন কি হইতো, ওইটা মাটিতে ওইরকম গড়ায় করা যাইতো। কিন্তু একটা টাইমে হরাইজন্টালি থ্রো করলেও প্রজেক্টাইল মোশন শো করে। এটা কখন, মনে করো আমরা কোন একটা পাহাড়ের উপর আছি, আর কোন একটা বিল্ডিং এর উপরে আছি, দেন বিল্ডিং এর উপর থেকে কোন একটা কিছুকে হরাইজন্টালি থ্রো করলে সে কেমন ভাবে পড়ে, এরকম একটা পাথ ফলো করে না? সেইখানেও কি এটা প্যারাবোলিক পাথ ফলো করতেছে, যে এখানের মধ্যেও সে প্রজেক্টাইল মোশন শো করবে। ঠিক আছে, তো এইসব ব্যাপারগুলো আমরা দেখতেছি আস্তে আস্তে। তো ফার্স্ট অফ অল আমরা যেই জিনিসটা নিয়ে বলতেছি, দেখো কোন একটা কিছুকে আমরা কি করলাম, এরকম একটা অ্যাঙ্গেলে থ্রো করলাম, তো এখন তার কি থাকবে, কোন একটা কিছুকে যদি এরকম অ্যাঙ্গেলে থ্রো করা হয়, তার এট আ টাইম একটা হরাইজন্টাল এন্ড একটা ভার্টিক্যাল ভেলোসিটি থাকবে, তাই তো কাবিও? হ্যাঁ। ওকে, সো তাহলে এখানের মধ্যে তার হরাইজন্টাল ভেলোসিটিটা কি হবে, ইউ কস থেটা, নাকি? যে ইনিশিয়াল ভেলোসিটি যেটা হ্যাঁ। ওইটা ইনটু cos of the angle created with the horizontal, আর ভার্টিক্যাল ভেলোসিটিটা কি হবে, u sin theta, নাকি? সো তাহলে ইনিশিয়াল হরাইজন্টাল কম্পোনেন্ট হলো u cos theta, আর ইনিশিয়াল ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি, u sin theta। এই জিনিসটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এটা জাস্ট সিম্পলি আমরা কম্পোনেন্টের কনসেপ্টে কি করলাম, ইনিশিয়াল ভেলোসিটিটাকে ডিভাইড করলাম। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো যে আমাদের একটা প্রজেক্টাইল কেমন টাইপের পাথ ফলো করে। সে কি করবে, এই যে সে এখান থেকে মুভ করতেছে, এই সে একটা সার্টেন হাইটে গেল, দেন এইরকম এসে সে কি করবে, গ্রাউন্ডে এসে পড়বে। এখন দেখো এই জায়গাটায়, এমন একটা জায়গা যদি আমরা দেখি যে এই জায়গায়, এইখানের মধ্যে, এখন এখানের মধ্যে খেয়াল করো, অবজেক্টটা যখন নাকি এয়ার দিয়ে মুভ করতেছে, আচ্ছা আমরা কি ধরবো, আমাদের যতক্ষণ না পর্যন্ত বলে দিবে, ঠিক আছে, আনলেস স্টেটেড, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত কোশ্চেনে স্টেট করা থাকবে, আমরা কি অ্যাজিউম করব, আমরা অ্যাজিউম করব যে এয়ার রেজিস্ট্যান্স হলো নেগলিজিবল। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত কোন আমাদের বলে দিবে যে এয়ার রেজিস্ট্যান্স কাজ করতেছে নাকি না, আমরা ধরে নেব যে এয়ার রেজিস্ট্যান্স ইজ নন এক্সিস্টেন্স। ওকে, সো তাহলে আনলেস স্টেটেড এয়ার রেজিস্ট্যান্স
সরি, ইজ নেগলিজিবল। তো এখন দেখো তো কাবিও, যে একটা বল একবার থ্রো করে ফেলার পর বা কোন একটা অবজেক্টকে একবার থ্রো করে দেওয়ার পর সে তো এখন আর তোমার হাতের সাথে কন্ট্যাক্টে নাই, সে এখন এয়ারে আছে। এখন একটা অবজেক্ট জাস্ট এয়ারে মুভ করতেছে, তার উপরে কি কি ফোর্স কাজ করতে পারে বলো তো কাবিও? ওয়েট কাজ করবে, এয়ার রেজিস্ট্যান্স কাজ করবে। আচ্ছা, আর এয়ার রেজিস্ট্যান্স যদি নেগলিজিবল বলে দেই? তাহলে খালি নর্মাল রিঅ্যাকশন ফোর্স থাকবে আর ওয়েট থাকবে। এয়ারে থাকলে পরে নরমাল রিঅ্যাকশন ফোর্স থাকবে? ও না না না, খালি ওয়েট থাকবে তাহলে। খালি ওয়েট। ওকে, নরমাল রিঅ্যাকশন ফোর্স থাকবে যদি কোনো এরকম সলিড সারফেসের সাথে অন কন্টাক্টে থাকে, কিন্তু সে যখন নাকি এয়ারে মুভ করতেছে, যে একটা অবজেক্টকে একবার তখন তো থ্রো আর করে দেওয়ার কন্ট্যাক্টে পর, নাই। ওইটাই। তো তাহলে একটা জিনিসকে থ্রো করে দেওয়ার পর তো সে আর কোনো কিছুর সাথে কন্টাক্টে নাই, তো তার মানে দ্য অনলি ফোর্স অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট ইজ দ্য ওয়েট। ওকে, তো কোন একটা অবজেক্টকে থ্রো করার পরে তার উপরে শুধু একটা ফোর্সই কাজ করবে, কি ফোর্স মতকর? ওয়েট। ওয়েট। আচ্ছা, তো তার মানে কোন ভাইয়া একটা কিছুকে, হ্যাঁ বলো। আবার একটু রিপিট করবা লাইনটা। আচ্ছা, এখানের মধ্যে বললাম যে একটা অবজেক্টকে থ্রো করে দেওয়ার পর, যে একটা অবজেক্টকে তুমি ঢিলা মারছো, সে এখন এয়ার দিয়ে মুভ করতেছে। তো এখন এয়ার দিয়ে মুভ করতে থাকা ওই বলের উপরে কি কি ফোর্স কাজ করতেছে, এই জিনিসটা জিজ্ঞাসা করছি। যে কোন একটা বল এরকম থ্রো করে দিছো, এই হলো তুমি, ঠিক আছে, তুমি একটা বল এরকম থ্রো করে দিছো, নাও ইট ইজ নট ইন কন্ট্যাক্ট উইথ ইয়োর হ্যান্ড, ইট ইজ নট ইন কন্ট্যাক্ট উইথ এনি সর্ট অফ সারফেস। সে জাস্ট কি করতেছে, এমন একটা ভেলোসিটিতে মুভ করতেছে। তা এখন এই বলের উপরে কি কি ফোর্স কাজ করতেছে এটা জিজ্ঞাসা করছি। তখন বলো তো কি কি ফোর্স কাজ করতেছে? ওয়েট। ওয়েট। আর কোন ফোর্স আছে তার উপর? না। তো তাহলে শুধু একটা ফোর্সই কাজ করতেছে, কি? ওয়েট। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো তাহলে এই অবজেক্টের উপরে জাস্ট ওয়েট কাজ করতেছে। এখন ওয়েটটা কি ফোর্স, হরাইজন্টাল ফোর্স নাকি ভার্টিক্যাল ফোর্স? ভার্টিক্যাল ফোর্স। ভার্টিক্যাল ভার্টিক্যাল। ফোর্স। তো এখন এই ভার্টিক্যাল এই যে ফোর্সটা আছে, তো তাহলে অবজেক্টের উপরে যে আনব্যালেন্সড ফোর্স, আনব্যালেন্সড ফোর্সটা কোন ডিরেকশনে? ভার্টিক্যাল ডিরেকশনেই। আচ্ছা, সো তাহলে অবজেক্টের উপর একটা আনব্যালেন্সড ফোর্স আছে, দ্যাটস ভেরি গুড, কিন্তু দ্য আনব্যালেন্সড ফোর্স ইজ অনলি অ্যাক্টিং ইন দ্য ভার্টিক্যাল ডিরেকশন। সো তাহলে হরাইজন্টাল ডিরেকশনে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কত? 0। হরাইজন্টাল ডিরেকশনে কোনো ফোর্স নাই, তো তাহলে যেহেতু হরাইজন্টাল ডিরেকশনে কোনো ফোর্স অ্যাক্ট করতেছে না, তো তার মানে হরাইজন্টাল ডিরেকশনে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কত হবে রাফিন? 0। 0 হবে। তো তাহলে কোন একটা অবজেক্টের উপরে যদি আনব্যালেন্সড ফোর্স 0 হয়, তো তাহলে ওই অবজেক্টটা কি করবে? আনব্যালেন্সড ফোর্স 0 মানে অ্যাসেলারেশন কত? 0। আর অ্যাসেলারেশন 0 মানে অবজেক্টের ভেলোসিটি কি করবে, বাড়বে নাকি কমবে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট থাকবে। এক্সিলেন্ট। সো তাহলে এখানের মধ্যে এটা হলো আমাদের ভেরি ভাইটাল কনসেপ্ট, যে in a projectile motion, unless stated, the air resistance is negligible. So the only force acting on the object is weight. Since there is no force in the horizontal direction, sorry, since there is no force in the horizontal direction, so the unbalanced force in the horizontal direction is 0. ওকে,
সো তাহলে যেহেতু অবজেক্টের উপরে কোনো হরাইজন্টাল ফোর্স নাই, তো তার মানে হরাইজন্টাল ডিরেকশনে আনব্যালেন্সড ফোর্স 0। তো তার মানে হরাইজন্টাল যে কম্পোনেন্ট অফ ভেলোসিটি, ওই হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা কি থাকবে? অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। তো একটা প্রজেক্টাইল মোশনে হরাইজন্টাল ভেলোসিটি কখনো চেঞ্জ হবে না। ওকে, তো এইটা হলো আমাদের ভেরি ভাইটাল একটা কনসেপ্ট। তো এই জিনিসটা আমরা লিখে রাখতেছি। কি ফার্স্টে আমরা বললাম যে যতক্ষণ না পর্যন্ত স্টেট করা থাকবে এয়ার রেজিস্ট্যান্স হবে নেগলিজিবল। এয়ার রেজিস্ট্যান্স যদি নেগলিজিবল হয়, তো তার মানে অবজেক্টের উপরে জাস্ট একটা ফোর্সই কাজ করতেছে। কি ফোর্স? তার ওয়েট। কোন দিকে? নিচের দিকে। তো এটা তো একটা ভার্টিক্যাল ফোর্স। তো তাহলে হরাইজন্টাল ডিরেকশন অবজেক্টের উপর কোনো ফোর্স নাই। তো তার মানে হরাইজন্টাল ডিরেকশনে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কত? 0। তো তাহলে thus the horizontal velocity the horizontal component of velocity for a projectile motion always remain constant. So তার মানে হরাইজন্টাল ভেলোসিটি কি থাকবে? একটা প্রজেক্টাইল মোশনে অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, তো তার মানে চেঞ্জ হবে শুধু কোন ভেলোসিটিটা? মতকর vertical velocity. ভার্টিক্যাল ভেলোসিটি শুধু চেঞ্জ হবে। যখন উপরে উঠতে থাকবে তখন ভার্টিক্যাল ভেলোসিটি কমবে, যখন নিচে নামতে থাকবে তখন ভার্টিক্যাল ভেলোসিটি বাড়বে। ওই ব্যাপারগুলো আমরা দেখব। ফার্স্টে সবাই একটু এই জিনিসটা কপি করে নাও, যে জিনিসটা লিখছি। ওকে, ওকে। সো তাহলে আমরা যে জিনিসটা বলতেছিলাম, কি জিনিস? যে যতক্ষণ না পর্যন্ত স্টেট করা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এয়ার রেজিস্ট্যান্সটাকে নেগলিজিবল ধরবো। তো তার মানে একটা প্রজেক্টাইলকে, যে কোনো একটা অবজেক্টকে থ্রো করে দেওয়ার পর তার উপরে শুধু একটা ফোর্সই কাজ করবে। কি? ওয়েট। তো তাহলে সিন্স ওয়েট ইজ আ ভার্টিক্যাল ফোর্স, তো তার মানে হরাইজন্টাল মোশনের উপরে তার কোনো ইফেক্ট থাকবে না। আর এমন বলা যায় যে যেহেতু হরাইজন্টাল ডিরেকশনে কোনো ফোর্স নাই, তো তার মানে আনব্যালেন্সড ফোর্স হলো 0। তো হরাইজন্টাল ডিরেকশনে যদি আনব্যালেন্সড ফোর্স 0 হয়, তো তার মানে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি উইল অলওয়েজ রিমেইন কনস্ট্যান্ট। তো তার মানে একটা প্রজেক্টাইল মোশনে হরাইজন্টাল ভেলোসিটি অলওয়েজ কি থাকে? কনস্ট্যান্ট থাকে। এই ব্যাপারটা সারা জীবনের জন্য মনে রাখতে হবে যে একটা প্রজেক্টাইল মোশনে হরাইজন্টাল ভেলোসিটি কি হবে? ইট উইল অলওয়েজ রিমেইন কনস্ট্যান্ট। ওকে, তো এটা হলো ফার্স্ট কথা। এন্ড ভার্টিক্যাল ভেলোসিটি কি করবে? উপরে উঠতে সময় ভার্টিক্যাল ভেলোসিটি কমবে, বিকজ সে কি করতেছে? আনব্যালেন্সড ফোর্সের অপোজিট ডিরেকশনে যাচ্ছে না? যে আনব্যালেন্সড ফোর্স হলো নিচে আর ভেলোসিটি হলো উপরে। তো তার মানে ভেলোসিটি আর আনব্যালেন্সড ফোর্সের ডিরেকশন অপোজিট হলে ভেলোসিটি কি করবে? কমে যাবে। তো তাহলে ভেলোসিটি আর আনব্যালেন্সড ফোর্সের ডিরেকশন অপোজিট দেখে উপরে উঠতে সময় ভেলোসিটি কমে যায়। এট ম্যাক্সিমাম হাইট আমরা যে বলি যে এট ম্যাক্সিমাম হাইট ভেলোসিটি ইকুয়াল টু 0, এটা কোন ভেলোসিটি ইকুয়াল টু 0 হবে কাবিও? ভার্টিক্যাল। ভার্টিক্যাল ভেলোসিটিটা শুধু 0 হবে, হরাইজন্টাল ভেলোসিটিটা যা ছিল তাই থাকবে, তাই না? বিকজ হরাইজন্টাল ভেলোসিটি হ্যাঁ, থাকবে কনস্ট্যান্ট। আর নিচে নামতে সময় কি হবে? নিচে নামতে সময় দেখবা যে ভার্টিক্যাল ভেলোসিটি এখন আবার বাড়বে। কেন? বিকজ ভেলোসিটি নিচের দিকে, আনব্যালেন্সড ফোর্সও নিচের দিকে। সো তার মানে ভেলোসিটি আর আনব্যালেন্সড ফোর্সের ডিরেকশন যদি সেম হয়, তো তখন কি করবে? ভেলোসিটি উইল ইনক্রিজ। বুঝা গেছে? তো তাহলে এখানের জন্য ভেলোসিটিটা কি করবে? বাড়বে। ওকে, তো তাহলে এই ব্যাপারগুলো নিয়ে আমরা আরো ডিটেল ডিসকাশন করব এর পরের ক্লাসে। সো ফার্স্টে তোমাদেরকে ওই মে এস ব্যাচের ওই ভিডিওটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেন তোমরা নেক্সট ক্লাসের আগে ওই আচ্ছা ভিডিও। ভাইয়া, এখানে অ্যাক্সেলারেশনের কোনো কানেকশন নাই? মানে নেগলিজিবল বললে কি আমরা ধরবই না? এয়ার মানে রেজিস্ট্যান্স, অ্যাক্সেলারেশন ধরতাম না? মানে এয়ার রেজিস্ট্যান্স তো তোমার নেগলিজিবল বলছে, কিন্তু নিচে তো আনব্যালেন্স ফোর্স আছে, তাহলে হ্যাঁ অ্যাক্সেলারেশন নিচে থাকবে ওই না? তো আনব্যালেন্সড ফোর্স নিচে আছে মানে তো অ্যাসেলারেশন নিচে। ওইটাই যে আনব্যালেন্সড ফোর্স আনব্যালেন্সড ফোর্স ডাউনওয়ার্ড মানে অ্যাসেলারেশন হলো ডাউনওয়ার্ড। তো তার মানে ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশন নিয়ে কথা বলতেছি। আনব্যালেন্সড ফোর্স ও থাকা মানেই তো আচ্ছা। অ্যাসেলারেশন থাকবে, বুঝছো? অ্যাসেলারেশন তো হুম, নেগলিজিবল না। ওকে, আচ্ছা। তো তার মানে আনব্যালেন্সড ফোর্স যেই দিকে অ্যাসেলারেশন ওই দিকে।
তো এখন আনব্যালেন্সড ফোর্স বা অ্যাসেলারেশন তারা যদি ভেলোসিটির সেম ডিরেকশনে থাকে তো তাহলে ভেলোসিটি বাড়বে, আর তারা যদি ভেলোসিটির অপোজিট ডিরেকশনে থাকে তো তাহলে ভেলোসিটি কমে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ, তো এই জিনিসটাই। তো এইগুলা নিয়ে আমরা আরো ডিটেইল ডিসকাস করব ওই যে কি বলে মে এস ব্যাচের ওই ভিডিওগুলো দেখার পরে। হ্যাঁ, তো এখন আমরা ক্লাসটা এখন এখানে শেষ করব। আজকে ওই A2 ব্যাচের ওদের সিলেবাস শেষ করব, তো ওদের ক্লাসটা স্টার্ট করতে হবে। ঠিক আছে, ভাইয়া বলো। এক্সাম স্কেডিউল দিবা না? ও আচ্ছা, সরি, থ্যাংক ইউ, ভালো কথা মনে করছো। তো এখন তোমাদের প্রজেক্টাইল মোশন বাদে বাকিগুলা জিনিসের তো পড়া আমাদের শেষ, চেক পয়েন্ট কোশ্চেন গুলো করা শেষ। হ্যাঁ, তো এখন ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা ওয়ার্কশিট দেওয়া হবে, যে ওয়ার্কশিট একটা অলরেডি দেওয়া হয়েছে, আর একটা ওয়ার্কশিট তোমাদেরকে দিব। হ্যাঁ, যে টপিক 1A থেকে 1A.1 থেকে এখানে প্রজেক্টাইলটা হলো কত 1.8 না? হ্যাঁ, তো A 1.8 হলো প্রজেক্টাইল। তো এই প্রজেক্টাইল বাদে বাকি টপিক গুলা নিয়ে এইটার আমি একটা ওয়ার্কশিট দিব। তো এই ওয়ার্কশিটটা তোমরা ফার্স্টে সলভ করবা, দেন আমি এটার সলিউশন ক্লাস নিব, দেন তোমাদের একটা এক্সাম নেওয়া হবে, দ্যাট উইল বি অন টিউসডে। ঠিক আছে, টিউসডেতে, আচ্ছা না দাঁড়াও, টিউসডে টাইম কম হয়। ওকে, সো থার্সডেতে 11 তারিখ। ওকে, আমরা কি এমসিকিউ টাইপ এক্সাম দেব নাকি না না, মানে কেমন? এখানে তোমরা এমন করবা, কি বলে, ফার্স্টে তোমাদেরকে ওই পিডিএফটা দেওয়া হবে গুগল ক্লাসরুমে, তোমাদের একটা গুগল ক্লাসরুম খোলা হবে। হ্যাঁ, তো ওখানের মধ্যে তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে। তোমরা কি করবা, তোমাদের খাতায় ওই জিনিসটা লিখবা। ওর একটা কাজ করতে পারো, যদি তোমরা ইহাবে আসতে পারো তাহলে খুবই ভালো হয়, যে ফার্স্টে তোমরা ইহাবে আসলা, ইহাবে আসলে পরে তোমরা ফার্স্টে এক্সাম কপিটা নিয়ে গেলা। ওকে, দেন এক্সাম টাইমে তোমরা ফার্স্টে তোমাদের কপিগুলো দেওয়া হবে এনভেলপের মধ্যে গাম লাগায়। দেন তোমরা ইহাবে আসার পর দেন ক্যামেরা অন করে ফার্স্টে এনভেলপটা খুলবা, পেপার বের করবা, দেন পরীক্ষা দিবা। দেন পরীক্ষা শেষে আমাকে পিকচার পাঠাবা, যে যে লেখাগুলি লিখছো, যেন পরীক্ষা শেষ হওয়ার পর সাবমিশনের আগে আগে যেন কোনো কিছু এক্সট্রা না লিখো। ওকে, তো তাহলে ওই জিনিসটা করে দেন আবার ইহাবে সাবমিট করে আসবা। দেন ওগুলা জিনিস চেক করে তোমাদেরকে আবার ফেরত দেওয়া হবে। বুঝতে পারছো? এখন তো মোরলের সবাই তো বাসা থেকে বের হও, অনেকজনই যারা নাকি কপি টপি চেক করো, তোমরা তো অলরেডি ইহাবে যাওয়া আসা করোই। এমন কেউ কি আছো যে ইহাবে আসতে পারবা না এমন? না। ওকে, তো তাহলে পরে আমি ওই ডেটটা তাহলে জানাই দেবো যে এইভাবে কবে এসে তোমরা কপিটা নিয়ে যাবা। ঠিক আছে, টেস্টটা হবে থার্সডেতে। তো তাহলে কপিটা তোমরা মনে করো যে টিউসডেতে অর মানডেতে ওরকম টাইমে তোমরা কালেক্ট করবা। ওকে, তো ওই টাইম জানাই দিলে পরে ওই টাইমে এসে কপিটা নিয়ে যাবা। দেন এক্সামের প্রসিডিওর গুলো আমি ডিটেলস বলে দিবনি। ওকে জাসরিন? ওকে। ওকে, ঠিক আছে। তো তাহলে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।